আপনারা প্রায় 2000 কোটি টাকা ডিপোজিট গ্রোথ করতে পেরেছেন, ম্যাজিকটা কি ছিল? কোম্পানিতে এগিয়ে থাকার জন্য যে কাজগুলো করে সেগুলোরই ফলশ্রুতি হিসেবে এই ডিপোজিটের এই কনফিডেন্স এবং এই গ্রোথটা আমরা দেখছি। টাকা রাখার ব্যাপারে ইন্টারেস্টটা ব্যাংকের সক্ষমতার উপরে খেয়াল রাখা উচিত। এই বছরে প্রথম 2 মাসে আমরা অলমোস্ট 3 লাখের মতো অ্যাকাউন্ট খুলেছি। ডিপোজিট যদি স্টেবল থাকে ব্যবসা করতে পারেন। ন্যানো বলতে কত ছোট? 100 টাকা দিয়ে ডিপোজিট করতে, এফডিআর করতে পারে, 50 টাকা দিয়ে করতে পারে, ডিপিএস করতে পারে। এমন কোনো জায়গায় লোন দেওয়ার উচিত না যেই জায়গাতে সরকার কিংবা রাজনীতির পট পরিবর্তনের কারণে আপনার সেই লোনগুলা খারাপ অবস্থা হতে পারে। আপনারা কি সম্ভাবনা দেখছেন এই বছরে বিজনেসের ক্ষেত্রে? এই বছর লোন করতে বেশি হবে না, বিকজ আমরা ইনভেস্টমেন্ট দেখছি না। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আমরা আজকে আছি ঢাকা ব্যাংকে। আমরা আজকে কথা বলবো ঢাকা ব্যাংকের ডিপোজিট নিয়ে। ডিপোজিট নিয়ে কথা বলার কনটেক্সটটা হলো যে 2024 সালে আপনারা জানেন ব্যাংকিং সেক্টর একটি ভয়াবহ ক্রাইসিস পিরিয়ড পার করেছে। এই সময় হাই এনপিএল করাপশনগুলো রিভিল হয়েছে 5ই আগস্টের পর, এবং অনেক ব্যাংক ডিপোজিট ফেরত দিতে পারেনি। ডিপোজিটাররা অনেক লো কনফিডেন্সের মধ্যে ছিল, ডিপোজিটের জন্য অনেক ব্যাংকে হাহাকার ছিল। এ ধরনের একটি ক্রাইসিস পিরিয়ডে কিছু ব্যাংক এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করেছে। তারা তাদের আস্থা, ডিপোজিটারদের আস্থা ধরে রাখতে পেরেছে। এর মধ্যে ঢাকা ব্যাংক একটি অন্যতম ব্যাংক, যে এই ক্রাইসিস পিরিয়ডের মধ্যেও তারা স্ট্রং ডিপোজিট গ্রোথ ধরে রেখেছে। তো এইটার পেছনে কারণ কি, সেই গল্পটি আজকে আমরা জানবো ঢাকা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখি যে 2024 সালে আপনাদের 9% ডিপোজিট গ্রোথ হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি এভারেজ রয়েছে 7.44%, লোয়েস্ট রিসেন্ট সময়ের, এবং আপনারা প্রায় 2000 কোটি টাকা ডিপোজিট গ্রোথ করতে পেরেছেন। তো এইটার মানে এই যে এরকম একটি ক্রাইসিস পিরিয়ড পার করলেন, এর মধ্যেও আস্থাটাকে ধরে রাখার ম্যাজিকটা কি ছিল আপনাদের? থ্যাংক ইউ আলু। আসলে ব্যাংকে ডিপোজিটে রাখার এবং গত বছরে যেই একটা ইউনিক এক্সপিরিয়েন্সের মধ্যে সারা মার্কেট গেছে ডিপোজিটের কাছে, সেই আঙ্গিকেই বলি যে একটা ব্যাংকের সক্ষমতা কি, যে ডিপোজিটে যখন টাকা রাখে সে টাকাটা সঠিক সময় তাকে ফেরত দেওয়ার এবিলিটিটা, অ্যান্ড ব্যাংকে ডিপোজিট আনার এবং কাস্টমারকে ব্যাংকে আসে এবং ডিপোজিট রাখাটা কত ইজ করা যায়। দেখেন, এখন আগেকার দিনে আমাদের একটা সময় ছিল যে সবাই ফিজিক্যালি ব্যাংকে আসতে হতো। এখন বর্তমান যুগে ডিজিটাল প্রেক্ষিতে আমরা দেখি যে আপনার ব্যাংকের অনেক সময় আপনি ব্যাংকে না আসেও ইউ ক্যান ওপেন এ ডিপোজিট। আমাদের একটা খুব ভালো একটা জিনিস আছে, যেখানে আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম, আমরা বিকাশের সাথে আমরা ন্যানো ডিপোজিট নেই। আমি বলি আলো, গত বছর আমরা প্রায় 10 লক্ষ অ্যাকাউন্ট খুলেছি এই ন্যানো ডিপোজিটে, এবং এই বছরে প্রথম 2 মাসে আমরা অলমোস্ট 3 লাখের মতো অ্যাকাউন্ট খুলেছি। সো এই সক্ষমতাটা এই লোকজনকে আপনার তাদের সুবিধাজনক মদত এবং বর্তমান ট্রাফিকের কথা চিন্তা করে যে যেখানে সেখানে বসেই তার সক্ষমতা অনুযায়ী ক্ষুদ্র বড় সমস্ত ধরনের ডিপোজিট, ইসলামিক ডিপোজিট বলেন, ট্রেডিশনাল ডিপোজিট, সমস্ত ক্ষেত্রে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে একটা কমফোর্ট দেওয়া, প্লাস আমাদের কেওয়াইসি আছে, যার মাধ্যমে লোকজন চট করে তার মধ্যে জায়গা থেকেই সেলফোন দিয়ে আমাদের অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারে। এই জিনিসগুলো টেকনোলজিক্যাল ফেসিলিটি বা সুবিধা যখন অ্যাড করবেন, তার সাথে আপনার সক্ষমতা, আপনার বিগত 30 বছরের সুনাম, আপনার বিভিন্ন জায়গায় আপনার ব্রাঞ্চ নেটওয়ার্ক, আপনাদের এমপ্লয়ীদের দক্ষতায়, সমস্তকে মিলেই কিন্তু একটা রেপুটেশন এবং একটা কাস্টমার যার কমফোর্টে ক্রিয়েট, সেগুলো সমস্ত মিলে একটা কিছু দিয়ে হয় না। সো আমি বলব ঢাকা বছরে বিগত 30 বছরের সুনামের সাথে ব্যবসা করার একটা ব্যাপার আছে, তার সাথে আমাদের কাস্টমারদের দৈনন্দিন এবং বর্তমান সময়ের সাথে খাপ খাইয়ে চলার জন্য যে প্রোডাক্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল সক্ষমতা, এই সমস্ত কিছু মিলেই ঢাকা ব্যাংকের প্রতি লোকজনের একটা কনফিডেন্স ক্রিয়েট হয়। যেমন তারই ফলশ্রুতিতে গত বছর 10 লক্ষ অ্যাকাউন্ট খুলেছি, এই বছর প্রথম 2 মাসে 3 লক্ষ অ্যাকাউন্ট খুলেছি, এবং ডিপোজিট গ্রোথ ভালো হচ্ছে, আপনি বললেন মার্কেটের তুলনায় বেশি। আই থিঙ্ক দিস ইজ অল রিফ্লেকশন অফ আওয়ার এফর্টস দ্যাট উই হ্যাভ টেকেন লাস্ট ফিউ ইয়ার্স টু মেক আস এই বর্তমান সময়ের সাথে খাপ খেয়ে চলার জন্য যে প্রোডাক্টগুলো এবং কম্পিটিশন টিকে থাকার জন্য যে কাজগুলো করার, কিংবা কম্পিটিশন এগিয়ে থাকার জন্য যে কাজগুলো করে, সেগুলোরই ফলশ্রুতি হিসেবে এই ডিপোজিটের এই কনফিডেন্স এবং এই গ্রোথটা আমরা দেখছি।
ডিপোজিটারদের মধ্যে কি আপনারা এই বছর কোনো বিহেভিয়ারাল চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? যেমন আগে এক ধরনের পারসেপশন থাকতো, ইন্টারেস্ট রেট দেখে দেখে যেত। এখন কি মানুষের সেই পারসেপশন চেঞ্জ হয়েছে কিনা? কি ধরনের চেঞ্জ দেখতে পান? এই চেঞ্জটা আমি দেখার জন্য অপেক্ষা করছি আলো, বাট আমি বলবো যে কিছুটা আমরা দেখতে পাচ্ছি। সবসময় খেয়াল রাখা উচিত টাকা রাখার ব্যাপারে ইন্টারেস্ট না, ব্যাংকের সক্ষমতার উপরে খেয়াল রাখা উচিত। ইন্টারেস্ট দিতেই পারে, যে ইন্টারেস্ট দিয়ে তাকে বুঝতে হবে একটা লোক যদি এই মার্কেটে আমরা সবাই কম্পিটিটিভ অবস্থায় আছি, আমরা সবাই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে ইন্টারেস্ট দিচ্ছি, কেউ যদি আমার থেকে 2% 2.5% বেশি ইন্টারেস্ট দেয়, তাকে বুঝতে হবে সে টাকাটা খাটিয়েটা কোত্থেকে দিবে। সো তার মানে একটা লোক তখনই আপনাকে অতিরিক্ত ইন্টারেস্ট দিবে যখন তার ডায়াবেটিকের অবস্থা থাকবে, তার তারল্যের খুব সংকট। তারল্য সংকট ব্যাংকে আপনি কেন ডিপোজিট রাখবেন? সে দিবে কিনা তার সক্ষমতা নাই। সো আপনার একটা ব্যাংকের ম্যানেজমেন্ট, তাদের গভর্নেন্স, তাদের অতীত রেকর্ড এবং তাদের মূল ভিত্তি, এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে ডিপোজিট ব্যাংকটা সিলেক্ট করা উচিত। বাইরেও দেখবেন আপনি যে ব্যাংকের রেটিং যত ভালো, তার ডিপোজিট রেটিং তত কম। এবং সেটাই তো হওয়া উচিত। একটা ব্যাংক যখন আমি যদি আজকে ভালো করি, আমি যদি আজকে আমার ক্রেডিট রেটিং ভালো হয়, আমার ডিজিটাল প্ল্যাটফর্ম ভালো হয়, আমার সক্ষমতা থাকে, আমার ভালো ক্যাপিটাল বেস থাকে, সমস্ত কিছুর জন্য তোমার কস্ট আছে, সেই কস্টটা নিরিখেই কিন্তু আমি ডিপোজিট সেট করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমি যখন একটা কাস্টমার কমফোর্ট দিব যে আমি তোমার এই কমফোর্ট দিচ্ছি এবং তোমার ডিপোজিটের প্রিন্সিপালটা সুরক্ষিত, তার জন্য তো কিছু প্রিমিয়াম কাস্টমার দেয়া লাগে। সেই জিনিসটা আগে যখন ছিল না, এখন আমরা দেখছি যে হ্যাঁ, লোকজন এখন বলছে যে ব্যাংক দেখে দেখে আসছে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক নাম না বলি, অনেক অন্য ব্যাংকের থেকে টাকা নিয়ে আমার ব্যাংকে রেখেছে, বলেছে না ওই ব্যাংকে টাকা রাখা যাবে না, বিকজ ওই ব্যাংকের উপরে আমাদের ভরসা নাই। সো আমি দেখছি যে লোকজনের মধ্যে এই কোয়ালিটিভ চেঞ্জটা আসা শুরু করেছে। আমার শিওর ইন ডিউ কোর্স অফ টাইম সামনে আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। ন্যানো ডিপোজিটটা খুব ইন্টারেস্টিং নতুন প্রোডাক্ট আপনি বলছেন ন্যানো ডিপোজিট নিয়ে। এটা আসলে ন্যানো বলতে কত ছোট বোঝাচ্ছেন এবং কোন ধরনের কাস্টমারদেরকে আসলে আপনারা টার্গেট করছেন? দেখেন, আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে কাজ করা। এখন বর্তমান অবস্থায় ব্রাঞ্চ করে এবং বাংলাদেশে যে পরিমাণ প্রত্যন্ত লোকজন টাকা আছে, ক্ষুদ্র বড় বাংলাদেশে যদি আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখেন, অবস্থান দেখেন, সেখানে নানাজন নানা ধরনের সেভিংস করতে চায়। যেখানে আপনার বিকাশের 5 কোটির বেশি অ্যাকাউন্ট আছে, বাংলাদেশে ফর্মাল সেক্টরে কত পার্সেন্ট লোক আছে হিসাব করেন, নট টু মাচ। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করছি এবং ন্যানো বলছি যে একটা লোক 100 টাকা দিয়ে ডিপোজিট করতে, এফডিআর করতে পারে, 50 টাকা দিয়ে করতে পারে, ডিপিএস করতে পারে। সো বাংলাদেশে দেখেন প্রত্যন্ত অঞ্চলে অনেক দরিদ্র মানুষ যারা ব্যাংকে এসে 5,000 টাকা দিতে পারে না, 1,000 টাকা দিতে পারে না, ডেইলি হয়তো বা আপনার 50 টাকা সেভ করতে পারে, 100 টাকা সেভ করতে পারে। আমরা এই সমস্ত লোকগুলোকে যদি আমরা আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমে নিয়ে আসতে পারি, তাদের টাকাটাকে সিস্টেমে আনতে পারি, তাদেরও লাভ, অর্থনীতির লাভ। এই সামগ্রিক চিন্তার নিরিখেই কিন্তু আমাদের এই ন্যানো ডিপোজিটে যাওয়া। এবং এই ন্যানো ডিপোজিটটা আমাদের ইসলামীও আছে, নর্মালটাও আছে। সো আমরা বাংলাদেশের বিভিন্ন লোকজন, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমাদের অনেকে ইসলামী ব্যাংকের ভরসা আছে, সেইটা মাথায় রেখে দুইটা রেখেছি। আমরা দুইটাতেই আমরা প্রবল সাড়া পাচ্ছি লোকজনের কাছ থেকে। এবং এখানে এজ এ বললাম, আপনি 50 টাকা দিয়েও একটা করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন। সো যে কেউ একজন আপনার এখানে ন্যানো ডিপোজিট করতে চায়, সে কি বিকাশে ঢুকেই করে মানে আপনাকে সেটা পেয়ে যাবে, সেটা করতে পারবে? জি। তো তাহলে আপনার ন্যানো ডিপোজিট নিয়ে কোনো ফিউচার প্ল্যান আছে কিনা, যে এই বছরে আপনাদের কোনো টার্গেট আছে কিনা? আমি আমাদের ন্যানো ডিপোজিটটাকে আমি আরো বিভিন্ন, দেখেন আমরা তো এখন যেটা করছি, মার্জিনাল পিপলরা তো আসলে এখানে ডিপোজিট রাখছে, এইটা আমরা এখন যে সাইজে করছি, আই এম কোয়াইট হ্যাপি উইথ দ্য রেসপন্স। আমাদের এটাকে আরো নিয়ে প্রচারের একটা অনেক প্ল্যান আছে। যত প্রচার প্রসার করব ততই লোকজনের কাছে যাবে, এটা তো একদম মার্জিনাল পিপলের কাছে পৌঁছাতে হবে। সো সেই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে এই বছর আমাদের পাবলিসিটির অনেক প্ল্যান আছে, যে আমরা প্রত্যন্ত জায়গার লোকজন যে যেতে পারি যে হ্যাঁ এই জিনিসটা আছে ঢাকা ব্যাংকের। এই বছরে তো অনেক ব্যাংকেরই লিকুইডিটি ক্রাইসিস ছিল, তো আপনাদের এই যে ডিপোজিট গ্রোথ, আপনাদের স্ট্রং ডিপোজিট গ্রোথ ছিল, এইটা আপনাদের বিজনেসকে কিভাবে ইমপ্যাক্ট করেছে? প্রফিটেবিলিটি বা লিকুইডিটি ম্যানেজমেন্ট, কস্ট কমানো ইত্যাদির ক্ষেত্রে? দেখেন, আমরা অ্যাজ এ ব্যাংক আমরা প্রথমেই আমাদের নজর আমাদের ডিপোজিট স্টেবল থাকে, স্টেবল
অ্যান্ড কস্ট এফেক্টিভ ডিপোজিট যেহেতু আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমাদের র মেটেরিয়াল বলে ডিপোজিট যদি স্টেবল থাকে ব্যবসা করতে পারেন। মার্কেটে আমাদের ডিপোজিটটা যে লিকুইডিটি বেড়েছে সেইটা আমাদের প্রফিট অফকোর্স মার্কেটে যদিও এখন আপনার লোন গ্রোথ সেই পরিমাণে নাই, বাট আমরা আমাদের যেই সিলেক্টিভ গ্রোথ আছে, সিলেক্টিভ যে ক্লায়েন্ট আছে তাদের যে নিড সেই নিডটা আমরা খুব ভালোভাবে মিট করতে পারছি। এন্ড ডিপোজিট গ্রোথের কারণে এবং ডিপোজিট কস্ট এফেক্টিভ ওয়েতে গ্রো করছি, উই আর নট পেইং ইন এগ্রেসিভ হেফটি ইন্টারেস্ট রেট, সো সেটাও আমাদের দিনের শেষে আমাদের প্রফিটেবিলিটি অ্যাড করছে। এই বছরে আপনাদের প্রজেকশন কিরকম হবে, যেহেতু আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ এখন 7% লোয়েস্ট, তো আপনারা কি সম্ভাবনা দেখছেন এই বছরে বিজনেসের ক্ষেত্রে? এই বছর ক্রেডিট গ্রোথ আমি বাজেটেও খুব কম রেখে আমাদের এই বছরে যখন আমরা আমাদের ব্রাঞ্চের লোকদেরকে বলেছি আমাদের লোন গ্রোথ বেশি দেইনি আমরা, কারণ আমার কাছে মনে হয় এই বছর লোন গ্রোথটা বেশি হবে না, বিকজ আমরা ইনভেস্টমেন্ট দেখছি না। আমরা বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমার লোকজন নর্মাল ব্যবসা করছে, বাট আমি ইনভেস্টমেন্ট খুব দেখছি না, রাইট? ইনভেস্টমেন্ট না হলে তো লোন গ্রোথটা হবে না, সেই ক্ষেত্রে আমরাও লোন গ্রোথ কমই দেখছি। সো আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে গিয়ে একটা গুড স্ট্রং লো কস্ট ডিপোজিট বেস গ্রো করা। আমাদের যে এক্সিস্টিং ক্লায়েন্ট বেস আছে সেই ক্লায়েন্ট বেসের প্রয়োজনই আমরা এই টাকাটা ইউজ করতে পারবো। সো ওয়ান্স আই হ্যাভ এ ভেরি স্ট্রং লো কস্ট ডিপোজিট বেস, উই ক্যান অলওয়েজ মেক ভেরি গুড বিজনেস আউট অফ ইট। যেহেতু 2024 সাল একটি ক্রাইসিস পিরিয়ড ছিল, একটি ডিফারেন্ট এক্সপেরিয়েন্সের মাধ্যমে আমরা গিয়েছি, তো এখান থেকে আসলে অ্যাজ এ ব্যাংকার আপনাদের লেসন কি হয়েছে, যে আমার ফিউচারে আসলে আমরা কি লেসন নিলাম ফিউচারের জন্য এখান থেকে? দেখেন আমাদের যদি বলেন ব্যাংকারদের লেসেন্স আমরা পাওয়া শুরু করেছি সাবপ্রাইমের সময় থেকে। ইউএসএ যখন সাবপ্রাইম হলো তখন একটা যে এক্সপিরিয়েন্স আমরা করেছি সেটা হচ্ছে কি সব কিছুই ফেল করতে পারে একটা সময়। সো বর্তমান অবস্থায় আমাদের যেটা প্রথম আমাদের যে জিনিস, যে আমাদের লোন দেওয়ার ক্ষেত্রে উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। অ্যান্ড বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে লোন দেওয়ার ক্ষেত্রে আপনার এমন কোনো জায়গায় লোন দেওয়ার উচিত না যেই জায়গাতে সরকার কিংবা রাজনীতির পট পরিবর্তনের কারণে আপনার সেই লোনগুলা খারাপ অবস্থা হতে পারে। এই যে যেমন দেখেছি মানে পলিটিক্যালি মোটিভেটেড লোন, পলিটিক্যালি মোটিভেটেড বলবো না, আই উইল নট সে দ্যাট। দেয়ার আর লট অফ পিপল হু আর বিজনেসম্যান লেটলি বিকাম পলিটিশিয়ান। সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয় আমাদের সতর্ক থাকা উচিত, বিকজ আপনার যেমন অনেক ভালো ব্যবসায়ী আমাদের দেখেছে, আমি বলবো না যে রাজনীতিবিদ মানে খারাপ ব্যবসায়ী, অনেক ভালো ব্যবসায়ী আছে যারা রাজনীতিও করেছেন, ভালো ব্যবসাও করেছেন, বাট আনফর্চুনেটলি এই পট পরিবর্তনের পরে তাদের ব্যবসা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হওয়ার কোনো কারণ ছিল না। আমাদের এই জিনিসগুলো আমাদের দুঃখজনক, বিকজ আমাদের দেশের লোকরা দে শুড আন্ডারস্ট্যান্ড একটা ব্যবসা করতে কত এফোর্ট, কত কষ্ট কি লাগে। একটা লোকের রাজনৈতিক মত আপনার বিভিন্ন থাকতেই পারে, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, বা সে তার জন্য তার দীর্ঘদিনের একটা করা ভালো ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলার কোনো যৌক্তিকতা নাই। সেটা দেশ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাট এইবার আমরা এই জাতীয় জিনিস অনেক দেখেছি, এবং এই দেখার প্রেক্ষিতেই আমাদের আরও একটা জিনিস হওয়া উচিত যে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা লোন দিতে চাই এই জিনিসগুলো আমাদের খেয়াল করা উচিত। আর ডিপোজিটের ক্ষেত্রে আই থিঙ্ক দ্য বিগ লেসন ফর দেম, দে শুড বি ভেরি কেয়ারফুল ইন সিলেক্টিং ওয়ের দে শুড কিপ দেয়ার মানি। এনপিএল ম্যানেজমেন্ট নিয়ে আপনি আসলে এই বছরের জন্য ব্যাংকগুলোর জন্য চ্যালেঞ্জ কি, এবং ঢাকা ব্যাংক কতটা প্রস্তুত সেই চ্যালেঞ্জ নেওয়ার জন্য? আমরা বাংলাদেশ ব্যাংক সার্কুল অনুযায়ী আগে যে এনপিএল ম্যানেজমেন্ট 90 দিনে সাবস্ট্যান্ডার্ড সেই নিয়মে ফেরত যাচ্ছি, এবং এই ইন্ডিকেশনে বাংলাদেশ গত বছর থেকে দিয়ে আসছে যে আমরা উইল গ্র্যাজুয়ালি মুভ টু দ্যাট স্ট্যান্ডার্ড। সেই অর্থে আমরাও কাজ করে আসছি লাস্ট ইয়ার থেকে। আমরা আমাদের ক্লায়েন্টদেরকে যারা অতীতের যে রিল্যাক্সেশনের সুযোগ নিচ্ছিল তাদেরকে আমরা অন টাইম নিয়ে আসি, সো দ্যাট আমাদের ব্যাংক এবং আমাদের মার্কেট যেন অ্যাডভার্স অবস্থা না যায়। সো আমরা ওই পরিবর্তনটা ফেস করার জন্য নিজেরা এবং আমাদের ক্লায়েন্টরা প্রস্তুত। We have been working on that for the last 1 year time. ওকে,
ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আলো, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখলেন ঢাকা ব্যাংক একটি নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেটি হলো ন্যানো ডিপোজিট। তারা মার্জিনাল পিপলের কাছ থেকে তাদের আস্থা ধরে রেখে, আস্থা অর্জন করে, বিভিন্ন তাদের 40 বছরের রেপুটেশনের মাধ্যমে তারা যে আস্থা অর্জন করেছে, তার মাধ্যমে তারা একদম মার্জিনাল পিপলের কাছ থেকে তারা 50 টাকা 100 টাকা এই ধরনের ডিপোজিট নিয়ে আসলে তাদের ডিপোজিট মোবিলাইজ করতে চায়। এটিই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।